আপনার ডিক্লিয়ার রাজনৈতিক চিন্তাধারা সেটা হচ্ছে কমিউনিজম, সেটা ভুল করছেন। বলুন। মার্ক্সবাদটা জানেন তো, ওটা একটা শুরুর জায়গা। যেমন E=mc² একটা শুরুর জায়গা, একটা পরিণত হলো। তারপর তার থেকে মানে জিরোটা দরকার না, জিরো না পেলে আজ পৃথিবীতে এত কিছু হতো না, না কম্পিউটার হতো না, হ্যান ত্যান কিছু হতো। মার্ক্সবাদ তো এই জিরোটা, কিন্তু সে তো একা আসেনি, অনুষঙ্গ হিসেবে হেগেল এসছে। থেকে আপনি 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 ধরুন এই যে মতুয়া, হরিচাঁদ আর গুরুচাঁদ, আপনি তাদের কাছে গেলে তার শিষ্যত্ব চাইতে গেলে তিনি কি বলতেন? কোথায় থাকিস? অমুক জায়গায়। আমার শিষ্য হবি? হ্যাঁ, যা গ্রামে ফেরত যা, আগে গিয়ে একটা স্কুল বানা, একটা পুকুর কাট, আর মেয়েদের জন্য একটুখানি চান ঘরের ব্যবস্থা করতো, তারপর ফেরত আয়, তারপর আমি তোকে শিষ্যত্ব দেব। আপনি বিদ্যাসাগরের থেকে বড় কমিউনিস্ট কোথায় পাবেন? তো এই সবটা নিয়ে ভাবনা। এই কবিরের থেকে আপনি বড় কমিউনিস্ট বা লালনের থেকে আপনি বড় কমিউনিস্ট কোথায় পাবেন? ধর্মের যিনি গণতন্ত্রীকরণ করেছিলেন সেই শ্রী চৈতন্য যদি আপনার না পড়া থাকে, শ্রী চৈতন্য তো আপনাকে ওই বোধটা দিয়েছে। বিবেকানন্দ যদি আপনার জীবনে না আসতো, আপনি কোথায়, বেগম রোকেয়া না থাকলে কোথায় যেতেন আপনি? এরকম অজস্র নাম আছে যে নামগুলো নিয়ে একটা মতাদর্শ, যে মতাদর্শের মূল কথা হচ্ছে যে এই পৃথিবীতে যাবতীয় যা সম্পদ আছে তা প্রত্যেকটি লোকের, কারো একটা একার নয়, এবং সমভাবে বণ্টিত হবে। এবং এই পৃথিবীতে ওই তখনকার সুমন চট্টোপাধ্যায়, আজকে কবির সুমন, উনি একটু খেপে যান আমার ওপর, সুমন চট্টোপাধ্যায় বললি, ওই যে লাইনটা লিখেছিলেন, মরব দেখে বিশ্বজুড়ে যৌথ খামার, এই লাইনটার জন্য আপনাকে কমিউনিস্ট হতে হবে? আমার তো মনে হয় না। দেখুন, আপনার 5000 বছরের ইতিহাসে, 7000 বছরের ইতিহাসে আপনি এমন কোনো সভ্যতার মধ্যে দিয়ে যাননি যেখানে একটা ভূখণ্ডের 95% মানুষ, যাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পেশা, সংস্কৃতি, তার জন্য সরকার ব্যবস্থা করতে পারে। সোভিয়েত ব্যবস্থা। আপনার 5000 বছরের, 7000 বছরের অভিজ্ঞতায় নেই যে একটা দেশের 95, আপনার অভিজ্ঞতাটা কি আছে? 12-14টা লোক ধনী, বাকিরা কিছু সেবা দাস, আর বাকিরা সব দরিদ্র। তা আপনার যদি সামনে একটা ইতিহাসের মধ্যে সামনে একটা উদাহরণ থাকে যে আরে হয়তো, আর আমাদের দেশে যদি জাত নিয়ে কথা বলা হয় যে এত জাত হ্যান ত্যান, সোভিয়েতে কত জাত ছিল, চায়নায় কতগুলো জাত আছে, সেটা যদি একসঙ্গে থাকতে পেরে থাকে, ওই আবার বলছি, রাজনৈতিক বাতাবরণটা কি, রাজনীতির মূল লক্ষ্যটা কি, সেটা কি একটা ধনিক শ্রেণীর জন্য আমি শুধু ওদের হয়ে ব্যবস্থা করে দিতে এসেছি, নাকি আমি এই দেশটার বুকে যত মানুষ আছে তারা সবাই এই দেশের যা সম্পদ তার মালিক,
এবং তারা নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে এবং সেই শিক্ষা, সেই বাসস্থান, সেই স্বাস্থ্য এবং পেশা এবং সংস্কৃতির ব্যবস্থা তৈরি হয়। তা বলে কি আমরা সোভিয়েত থেকে শিক্ষা নিই না যে এক দেশ দেশীয় হলে কি ফল হয়? সেই শিক্ষাটাও তো পাই। এবং আমলাতন্ত্র তার মধ্যে তৈরি হলে, কারণ যেই দিন এই তথাকথিত পেরেস্ট্রয়িকা গ্লাসনস্ট নাম করে যেই দিন সোভিয়েত ভাঙা হলো, 92টা বিলিয়নার পাওয়া গেল। একটা সোভিয়েত ব্যবস্থায় 92টা বিলিয়নার কোথা থেকে এলো? আজকে আপনি চায়নায় তথাকথিত সমাজতন্ত্রের যে শর্ত, আকাশ, মাটি, জল, কারণ না সরকারের, অর্থাৎ তার মানে জনগণের, ঠিক আছে? আর সরকারের ওদের সরকার বলতে হচ্ছে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি। তারা কারা? সব অত্যন্ত বড় বড় সমস্ত শিল্পপতি, তারা বসে আছে। তারাই পলিট ব্যুরোতে বসে সিদ্ধান্ত নিচ্ছে, তারাই সেন্ট্রাল কমিটিতে বসে সিদ্ধান্ত নিচ্ছে। অথচ আপনি বাইরে সমাজতন্ত্রের চেহারা দেখতে পাচ্ছেন, আকাশ, মাটি, জল, কারণ না কেউ, এটা সব সরকারের। এবং যে ব্যবস্থা আছে, যে আপনি চায়না গেছেন, আমি 2বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আপনি যখন ওপরে থাকবেন দেখবেন পুরো দেশটা সবুজ, সোম থেকে শুক্র আপনি বুঝতেই পারবেন না যেটা পৃথিবীর মানে এখন দ্বিতীয়। আমি যখন গিয়েছিলাম তখন তারা প্রথম জনবহুল দেশ। এবং ভেতরে ভেতরে ভয়ঙ্কর রকমভাবে এই তথাকথিত কর্পোরেট ব্যবস্থা থেকে শুরু করে সব চলছে। অথচ ওরা একটা অদ্ভুত এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে যেখান থেকে দাঁড়িয়ে আপনি খুব সরাসরি বলতে পারছেন না যে এটা কর্পোরেট ব্যবস্থা, আবার সরাসরিও আপনি বলতে পারছেন না এটা সমাজতান্ত্রিক ব্যবস্থা। সারা বিশ্ব কিনে ফেলেছে।